নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান যাতে না যেতে পারি তার জন্য পুলিশ আমাকে এত মারপিট করেছে। ওইখানে আমার অবস্থান কোথায়, আমি শিক্ষিত হলেই কি পুরুষের সমসাময়িক কোথাও কিছু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার মতো এত বড় এক নেত্রীকে আমরা বন্দি করে ফেলছি। তুমি তো একটা কি মশা মাছিও না, মানুষের যে মৌলিক অধিকার সেটাই তো পূরণ হচ্ছে না। বারবার টিভি স্ক্রলিং দেখাচ্ছিল, এখন পর্যন্ত কেউ বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে যান না। ওইখানে গিয়ে দেখি যুবলীগ, ছাত্রলীগ, র্যাব, পুলিশ ঘেরাও গুলশান অফিস। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, বারবার বলছি এই যে পুরুষদের যে মন মানসিকতা মেয়েদের প্রতি, যে আপনি জানেন একজন প্রধান বিচারপতিকে এক ঘাড় ধরে তাকে একদম বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কি মশা, নোংরা, এক গ্লাস পানি খাওয়া যায় না, ওয়াশরুমে যাওয়া যায় না, ওয়াশরুমের খুব মারাত্মক খারাপ অবস্থা। তারপরে যে আপনার যে আর্মির বুট দিয়ে আমার এই পিছনে এমন এক লাথি দিয়েছে, এখনো আমার এমন বিচার বিভাগের এমন অবস্থা হয়েছিল, একটু দলীয় মানে নগ্ন দলীয়করণ হয়েছে। আমার মন খুব কান্না করে ওঠে যখন দেখি শত শত পুরুষ তারা বিভিন্ন কমিটিতে আছে, চোখ ফুলে একদম দুটো বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় ম্যাডাম আমাকে মাথায় হাত দিয়ে, পিঠে হাত দিয়ে উনি অনেক আদর করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলাদেরকে পুলিশে নিয়েছেন। আমি গেটের বাইরে মনে হয় 5 গজ আসতে পেরেছিলাম, আর অ্যারেস্ট করে ফেলেছে আমাদের। নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ, প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। আমি আপনাদের সাথে আছি দুর্বিকাশা ধীরা। আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ ডক্টর আরিফা জেসমিন নাহিন। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? জি ধন্যবাদ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন, একজন রাজনৈতিক সংগঠক ও আইনজীবী হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? হ্যাঁ, প্রশ্নটা অনেক সুন্দর যে আমি কেমন বাংলাদেশ চাই। তুমি জানো যে আমি অনেকটা বছর পেরিয়ে এসেছি একজন আইনজীবী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, এবং একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে। তো এই বিভিন্ন ক্ষেত্রে আমরা কি কি প্রবলেম ফেস করেছি এতদিন, বা এখনো করছি, এবং কি চাই, তাহলে আমরা কেমন আছি সেটা আগে বলতে হয়। তো এটা বলতে গিয়ে আমাকে বলতে হয়, কিছুদিন আগেও এই যে শাসনের জাতাকলে ছিলাম আমরা, গণতন্ত্র ছিল না, মানুষ তার ভোটের অধিকার ছিল না, তা কেড়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার। তারপর সেই হিসেবে একটা অগণতান্ত্রিক রাষ্ট্রে নারীদের অবস্থা আরো খারাপ, এবং আমি একজন রাজনীতিবিদ হিসেবে অনেক নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমার বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, আমার উপরে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, অনেকবার আমি জেল খেটেছি, অনেকবার আমি গ্রেফতার হয়েছি। কিন্তু কেন? আমি তো একজন নারী এবং রাজনীতিবিদ এবং একজন আইনজীবী, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কি কারণে আমাকে বারবার জেল খাটতে হয়েছে, বারবার আমি গ্রেপ্তারের সম্মুখীন হয়েছি, বারবার আমাকে নিপীড়িত নির্যাতিত হয়েছে? সেই যে অবস্থানটা, এটা কেন হয়েছে? একজন নারীর অবস্থাটা দেখো, একজন রাজনীতিবিদের অবস্থানটা, এই অবস্থানটা ছিল খুবই নাজুক। এবং এই যে রাজনীতিবিদদের অবস্থাটা ছিল এরকম যে এখানে শুধুমাত্র একটি দল ছিল এবং তারাই রাজনীতি করবে, আর অন্য কোনো দলকে এখানে বরদাস্ত করা হতো না। তারপরে দেখা গেছে আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অধিকারের কথা বলেছি, সেটাও বলা যায়নি। তো যাই হোক, অনেক ইতিহাস, এত ইতিহাস, 17 বছরের ইতিহাস সব বলে শেষ করা যাবে না। আমি বাংলাদেশ চাই এরকম। আমি চাই, যেহেতু স্বৈরশাসক নেই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকবে, যেখানে নারী এবং পুরুষের এত বৈষম্য থাকবে না। নারীদের অবস্থান যদিও আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে, কিন্তু এখনো অনেক পেছনে রয়ে গেছে, পুরুষের চেয়ে বিভিন্নভাবে পিছিয়ে আছে। আপনি একটা উদাহরণ দিয়ে, আমি ধরেন বিএনপির বিভিন্ন কমিটিগুলি আছে, একদম উচ্চ পর্যায় থেকে ইউনিয়ন লেভেল বা ওয়ার্ড লেভেল পর্যন্ত কয়জন নারী পাবেন এখানে? অথচ দেখবেন অর্ধেক জনগোষ্ঠী নারী, এবং অন্যান্য দলেও আপনি সেরকমই দেখবেন নারীর অংশগ্রহণ। রাজনীতিতে নারীর অংশগ্রহণ খুবই কম। এখন কিছুটা আশার আলো দেখা যাচ্ছে, কিছু কিছু অংশগ্রহণ হচ্ছে, তবে একেবারেই কম।
আরেকটা যেটা আপনি বলবেন যে হ্যাঁ, শিক্ষিত হতে হবে আগে নারীকে। আমি তো শিক্ষিত, আমার অবস্থান কোথায়? আমি শিক্ষিত হলেই কি পুরুষের সমসাময়িক কোথাও কোন অবস্থানে আছি? তো সুতরাং এখন যে বাংলাদেশ যেটা আছে, আমি এই বাংলাদেশের চেয়ে আরো ভালো বাংলাদেশ চাই, যে বাংলাদেশে এত বৈষম্য থাকবে না, নারী পুরুষের মধ্যে এত ভেদাভেদ থাকবে না, নারীকে নিচু করে দেখা হবে না, সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক। সবার আগে মানুষের যে মৌলিক অধিকার, সেটাই তো পূরণ হচ্ছে না। খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নাই কত পার্সেন্ট লোকের আছে। এই বৈষম্যগুলি যেন না থাকে, এর জন্য আমি চাই যে একটা সুন্দর বাংলাদেশ হোক। আমাদের যে রাষ্ট্রীয় কাঠামোটাকে একদম ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখান থেকে যে কিভাবে আমরা মেরামত করতে পারি আমাদের রাষ্ট্রকে, সেই জন্য একটা 31 দফা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের সামনে উপস্থাপন করেছেন। এবং এইটাতেই আপনি দেখবেন 31 দফা যদি বাস্তবায়ন হয়, তাহলে এই যে বৈষম্যগুলির কথা যে বললাম, এগুলি ইনশাল্লাহ এতটা থাকবে না। এবং আমি আশা করি নারী পুরুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবাই ভালো থাকবে। আপনি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিয়ে কি ধরনের ভবিষ্যৎ কল্পনা করেন? মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি যে জিনিসটা খেয়াল করেছি, নারীরা রাজনীতিতে অংশগ্রহণ খুবই কম। কারণ একটা, ধরো আমি সাংগঠনিক সম্পাদক মহিলাদের, আবার পুরুষদেরও একজন সাংগঠনিক সম্পাদক আছেন, তার এখানে যত রাজনীতিবিদ আছেন, যত স্বতঃস্ফূর্তভাবে ছেলেরা এগিয়ে আসে রাজনীতিতে, নারীরা এত স্বতঃস্ফূর্তভাবে কিন্তু রাজনীতিতে এভাবে এগিয়ে আসে না। তার পরিবার বাধা দিচ্ছে, এই সমাজ বাধা দিচ্ছে, পুরুষতান্ত্রিক যে মন মানসিকতা, সেটার কারণেও নারীরা এই রাজনীতিতে অতটা তাদের অংশগ্রহণ নেই। আমরা এই সংগঠনকে পরিচালনা করতে গিয়ে দেখেছি নারীদেরকে রাজনীতিতে এত সম্পৃক্ত করা খুবই কঠিন। তারপরও আমাদের যে প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, তিনি কিন্তু প্রথম মহিলাদেরকে পুলিশে নিয়েছেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়েছেন, মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন। এই যে মহিলাদের প্রতি তিনি যে গুরুত্ব দিয়েছেন, এবং তিনি নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছেন, তাদেরকে শিক্ষার আলো দেখিয়েছেন, কর্মের পথ দেখিয়েছেন। এখন নারীরা, আমি আশা করব যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নারীদের আরো এগিয়ে যাবে এবং আরো এগিয়ে আসবে। এখনো ওই যে বিগত সরকারের আমলে, না আমি আপনাকে আগেও বলেছি যে কি পরিমাণ নারীদের উপর অত্যাচার হয়েছে, অনেক জেল কেটেছে অনেক নারী। ভবিষ্যতে আমরা আশা করব বিএনপি সরকার গঠন করবে এবং তখন এত বৈষম্য থাকবে না। বর্তমানে দেশে নারী নির্যাতন, বৈষম্য ও অধিকার লঙ্ঘনের যে চিত্র দেখা যাচ্ছে, এর পরিবর্তনে আপনার দৃষ্টিতে কার্যকর কি পদক্ষেপ জরুরি? সবার আগে আমি যেটা জরুরি মনে করি যে নারী যিনি, তিনি তো অবশ্যই নিজেকে সচেতন হতে হবে। কারণ আর নারীরা বেশিরভাগই নিরাপত্তাহীনতায় আছে। গ্রামে হোক, শহরে হোক, যেখানে হোক, নারী তার নিজের নিরাপত্তা নিজে তৈরি করতে হবে। কিন্তু দেখা যায় কি, আমাদের সমাজ যে পিতা মাতা করে কি, একটা মেয়েকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তাকে প্রতিষ্ঠিত করার আগে তার অর্থনৈতিক বা শিক্ষাগত যোগ্যতা এগুলি প্রয়োজনীয় মনে করে না। মনে হয় যে 13-14 বছর বয়স হতেই তারা বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। কিন্তু আমি এই পিতা মাতার প্রতি আমার আহ্বান থাকবে, মেয়েটাকে শিক্ষিত করে তুলুন, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে তুলুন, অথবা তাকে প্রতিষ্ঠিত করুন, করে তাকে বিয়ের ব্যবস্থা করেন। একজন থাকবে খুবই শিক্ষিত পুরুষ, আর যে স্ত্রী সে থাকবে কম লেখাপড়া জানা, অর্থনৈতিকভাবে সব প্রতিষ্ঠিত নয়। দেখা যাবে সাধারণ একটা ছোট্ট জিনিস অসুস্থ হয়ে গেলে স্ত্রী স্বামীর কাছে চাইতে হয়, তারপর অটোমেটিক অনেক নির্যাতিত হয়, কারণ অর্থনৈতিকভাবে পুরোই নির্ভরশীল থাকে স্বামীর উপরে। তো যিনি এত কিছুর যোগান দেয়, তিনি একেবারে মহারাজার মতো তার আচার আচরণ থাকে, এইভাবেই অনেক নির্যাতন হয়। তো সুতরাং পরিবার থেকেই এই জিনিসটা আগে আসতে হবে। মেয়েকে বিয়ে দিতে হবে একটু দেরিতে, এবং মেয়েকে উচ্চ শিক্ষিত করতে হবে। যে যত বলতে পারেন যে অনেকে তো অসহায়, অনেকে তো দরিদ্র, এখন আপনি অসহায় দরিদ্র বলে কি আপনি অন্য জায়গায় বিয়ে দিয়ে সেই সমস্যার সমাধান করতে চান? এটা তো ঠিক নয়। আমাদের যে বিএনপি সরকার যদি প্রতিষ্ঠিত হয়, সেখানে নারীদের শিক্ষার প্রতি কিন্তু বেগম খালেদা জিয়া অনেক কিছু করে গেছেন, মেয়েদের অবৈতনিক একদম ডিগ্রি পর্যন্ত। তো পড়াশোনার যদি এরকম সুযোগ সুবিধা থাকে, লেখাপড়া করবে, অবৈতনিক লেখাপড়া করবে,
রাষ্ট্রের যেটা হবে, এটা পরিবারের কথা বললাম, রাষ্ট্রের অবশ্যই রাস্তাঘাটে চলাফেরায় নারীদের নিরাপত্তা থাকা দরকার অত্যন্ত। আপনি দেখেন আমাদের নেত্রকোনাতেই ঘটে গেছে অনেকগুলি, মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, বখাটেদের উৎপাত। এইগুলি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন দেখে, রাস্তাঘাটে যেন বখাটেদের উৎপাত না থাকে, মেয়েরা স্কুল কলেজে যেন ঠিক মতো যেতে পারে, বা তাদের কর্মসংস্থান যেখানে আছে সেখানে যেন যাওয়া আসা করতে পারে, এটা নিশ্চিত করতে হবে। কারণ আমাদের নারীরা এখনো সে পর্যায়ে যেহেতু যায় নাই, সুতরাং তাদেরকে সে পর্যায়ে না যাওয়া পর্যন্ত রাষ্ট্রের কিছু দায়িত্ব রয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়ে গেছে, প্রশাসনেরও অনেক দায়িত্ব রয়ে গেছে, এবং আমি মনে করি সমাজেরও এখানে দায়িত্ব রয়ে গেছে। সমাজ শুধু ভুরুকুটি দেখাবে, এই মেয়েটা এরকম, মেয়েটা এরকম, মেয়েটা ভালো না, এটা নয়। মেয়েটার নিরাপত্তার জন্য তাদের কিছু কাজ করতে হবে। আর বিশেষ করে আমি মনে করি যে পুরুষ তো আমার ভাই, পুরুষ তো আমার পিতা। এই যে পুরুষদের যে মন মানসিকতা, মেয়েদের প্রতি যে একটা বৈরী দৃষ্টিভঙ্গি, সেটা যেন না থাকে। নিজের মেয়ের জন্য ঠিকই থাকে, অন্যের মেয়ের প্রতি সেই পুরুষটাই অন্যের মেয়ের প্রতি সেই দায়িত্বশীলতাটা থাকে না। তাই আমি পুরুষ যারা আছেন, বিশেষ করে মাকেই বলবো, মা যেন তার পুত্র সন্তানকে সেই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে তৈরি করেন যে তোমার অন্য একটা মেয়ে, সে তোমার বোনের মতো, মায়ের মতোই, তার প্রতি কুরুচিপূর্ণ দৃষ্টি যেন না যায়, অশালীন কথাবার্তা যেন তার প্রতি না চলে দেয়। এটা পরিবার থেকে শিক্ষা দিতে হবে। আর প্রশাসন, পুলিশ, রাষ্ট্র, তারা তো আছেই। একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে আপনি আইনের শাসন, মানবাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কি ভাবেন? বিচার বিভাগ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। আপনি জানেন, একজন প্রধান বিচারপতিকে এক ঘাড় ধরে তাকে একদম বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এমন বিচার বিভাগের এমন অবস্থা হয়েছিল, একদম দলীয় নগ্ন দলীয়করণ হয়েছিল। আপনি দেখেন কতটুকু নগ্ন হস্তক্ষেপ ছিল। আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কিনা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, জেল খেটেছেন কতদিন মিথ্যা মামলায়, যাকে কিনা মাত্র 2 লক্ষ টাকার কথা বলা হয়, যে 2 লক্ষ টাকা তিনি নাকি আত্মসাৎ করেছেন, এমনভাবে তিনি বলেছেন এতিমের টাকা মেরে খেয়েছেন, খুব নেকেটভাবে তিনি উপস্থাপন করতেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ফরমায়েশি রায় লেখানো হয়েছিল ওনার বিরুদ্ধে, এবং একটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন মামলায় তিনি জেল কেটেছেন। এমন এক পজিশনে চলে গিয়েছিল বিচার বিভাগ। আমরা আশা করি বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপির যে 31 দফা, সেই 31 দফার যে 10 নং দফা, সেই 10 নং দফাতেই উল্লেখ আছে বর্তমান যে বিচার ব্যবস্থা তার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন করবে, এবং আর কি করবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা কিনা আগেও ছিল, সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন করবে, এবং সংবিধানের আলোকে যারা বিচারপতি হবেন, সংবিধানের আলোকে তাদেরকে বিচারপতি নিয়োগ করা হবে। যদি আমরা সুষ্ঠু, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে বিচারপতি নিয়োগ করতে পারি, তাহলে বিচার বিভাগও সুন্দর হবে। এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি পুনঃপ্রবর্তন হয়, তাহলে দেখা যাবে অনেক বিচারপতিরাই তারা এই অন্যায় কাজগুলি করবেন না, এবং ফরমাইশি রায়ও তারা দিবেন না। তো সুতরাং আর জুডিশিয়াল যদি কমিশন হয়, তার মাধ্যমে বিচার বিভাগের যাবতীয়, আমি আশা করব সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, জুডিশিয়াল কমিশনের মাধ্যমে বাংলাদেশে বিচার বিভাগ সুন্দর হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, মানুষ সুবিচার পাবে। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতায় কোন বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং শিক্ষণীয় মনে হয়েছে? চ্যালেঞ্জিং, আমার মন খুব কান্না করে ওঠে যখন দেখি শত শত পুরুষ, তারা বিভিন্ন কমিটিতে আছে, শত শত পুরুষ। একটা থানা কমিটি দেখবেন 101 সদস্যর মধ্যে 5 জন হয়তো মেয়ে, 95 আপনার পুরুষ। তাহলে অথচ আমি নারী, কিন্তু আমি অর্ধেক, আমি কিন্তু 95, আমার এখানে অন্তত পক্ষে 50 আসা উচিত নেই। আপনি একটা জেলা কমিটিতে যান, এখানে 5 জন বা 6 জন, বেশি হলে দিবে 10% দিবে। ওই 10% তাহলে আপনি 100 জনের মধ্যে 10 জন, কিন্তু আমার হওয়া উচিত 50 জন। তাহলে আমরা নারীরা অনেক বৈষম্যের শিকার। তা রাজনীতিতে আমি সাংগঠনিক সম্পাদক হয়ে আমি যেটা দেখতে পেয়েছি, আমার দলে নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য এর তাগিদ আছে, এবং আমাদের যে কনস্টিটিউশন আছে সেখানেও নারীদেরকে সম্পৃক্ত করার জন্য সম্পৃক্ত করা হয়েছে, এবং ভবিষ্যতে আরও সম্পৃক্ত করা হবে। আমাদের যে দেশ নায়ক তারেক রহমান, তিনি বলেছেন নারীদের মর্যাদা
সেখানে সুরক্ষা করা হবে এবং তাদের নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, তাদের যে সামাজিকভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সামাজিক ক্ষমতায়ন বা সামাজিকভাবে প্রতিষ্ঠা, এই সমস্তগুলি সব ব্যাপারেই কাজ করা হবে। তখন দেখা যাবে যে আমাদের নারীদের যে বর্তমান যে সিচুয়েশনটা সেটা আর থাকছে না। আমি আশাবাদী অবস্থা ভালো হবে। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি ময়মনসিংহ বিভাগের অনেক প্রথিতযশা রাজনীতিবিদদের সাথে পরিচিত হয়েছি। তাদের রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান সেগুলি শেয়ার করে বা তাদের কথাবার্তা শুনে আমি নিজেও রাজনীতিতে অনেকটা শিখে নিয়েছি তাদের কাছ থেকে। এবং আমার মনে হয়েছে যে মেয়েদের রাজনীতি যদি আমরা আমার মতো আরও যদি নারীরা এগিয়ে আসে তাহলে তারা আমাদের এই যে বর্তমান সমাজের যে এত বৈষম্য সেগুলি থাকবে না। সবার আগে দরকার হলো ডিসিশন মেকিং এ মেয়েদেরকে নিয়ে যাওয়া, নারীদেরকে নিয়ে যাওয়া। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার অভিজ্ঞতা অনেক ভালো। আমি পুরা ময়মনসিংহ বিভাগের যে বিভিন্ন জেলাগুলি আছে সবগুলিতে আমি গিয়েছি। সব জেলাতে যেসব নারীরা আছে আমাদের জেলা কমিটিগুলিতে তারা নিজেরা অনেক বেশি সোচ্চার, নিজের অধিকার, দলের অধিকার, নিজের সব কিছুকে বজায় রেখে নারীরা এত সুন্দরভাবে রাজনীতি করছেন। তাদের পরিবার, তাদের সন্তান, তাদের সামাজিকতা সব কিছুকে মেনটেন করে তারা রাজনীতি করছে। এবং আপনার দীর্ঘ রাজনৈতিক পথ চলায় এমন কোনো ঘটনা আছে কি যা আপনাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে? প্রথমত অনুপ্রাণিত হই আমার মায়ের কথায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলেন, তিনি যখন এদেশের দায়িত্ব নিলেন, তখন দেশ একটা এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। আবার তিনি যখন দায়িত্ব নিলেন তখন দেশের মধ্যে একটা শান্তির সুবাতাস বয়ে গেল। আমার মা, আমি তখন অনেক ছোট, মা বলছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক পুণ্যবান একজন ব্যক্তি, যিনি কিনা দায়িত্ব নেওয়ার পর দেশের মধ্যে সুবাতাস বইতে শুরু করেছে, মানুষের ভিতরে একটা শান্তি। আপনি জানেন মানুষ কিভাবে তার খেতে না পেয়ে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষ তো হয়েছিল, দুর্ভিক্ষ হয়ে মানুষ কিন্তু কুকুরে মানুষ একসঙ্গে ভাত খেতে হয়েছে, তারপর খেতে হয়েছে। তারপর দেখেন কাপড়ের অভাবে বাসন্তী নামে একজন এই মাছ ধরার জাল পেঁচিয়েছিল, সে এরকম অভাবে ছিল। তো কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরই দেশ সুজলার সফলার শস্য শ্যামলা হয়ে উঠল। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক, একজন সৎ এবং দক্ষ। সেই ছোটবেলা ক্লাস 7-8 থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, ওনার যে লক্ষ্য, ওনার যে কর্ম, সেগুলির প্রতি আমি অনুপ্রাণিত হয়েছি। এই যে রাজনৈতিক দলে থাকাকালীন অবস্থায় যে আপনি বারবার গ্রেপ্তার হয়েছেন, এগুলো কেন হয়েছিলেন? এই হয়রানিগুলো সম্পর্কে একটু জানতে চাই। এগুলো মিথ্যা মামলা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ হয়েছে, আপনি জানেন, আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য। আমি নেত্রকোনাতে আপনি জানেন যেসব কর্মসূচি আমাদের বিএনপি গণতন্ত্রের উত্তরণের জন্য এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করার জন্য বিভিন্ন আন্দোলন কর্মসূচি দিয়েছে, সেই আন্দোলন কর্মসূচিগুলি আমি বাস্তবায়ন করতাম এবং যতগুলি প্রোগ্রাম হয়েছে আমি রাজপথে থেকে আমি সেই প্রোগ্রামগুলি করেছি। যেমন ধরেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে বালুর ট্রাক দিয়ে কিন্তু ঘেরাও করা হয়েছিল গুলশানের অফিসে। সেখানে এখানেও আমি আরেকজনের নাম বলতে হয়, আমার হাজব্যান্ড, তিনি বললেন যে তুমি এখনো বাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওনাকে বালুর ট্রাক দিয়ে অন্তরীণ করে রাখা হয়েছে, আমাকে অনুপ্রাণিত করেছেন তিনি। তারা যদি অনুপ্রাণিত না করতো তাহলে আমি এতটা আমার যে রাজনীতিতে যে আমার ত্যাগ বা রাজনীতিতে যে আমার উপর এত লাঞ্ছনা গঞ্জনা, তারা যদি আমাকে কোনো সমালোচনা করতো বা তারা যদি আমাকে এটাকে পজিটিভলি না নিত, আমি হয়তো বা আমাকে থেমে যেতে হতো। এতগুলি মামলা মোকদ্দমা এগুলি কখনো তারা আমাকে কোনো নেগেটিভ কিছু বলে নাই। তারা আমাকে সব সময় বলছে যে দলের জন্য বেগম খালেদা জিয়া জেল খাটছেন, তা আমরা তো খুব অতি তুচ্ছ, অনেক সাধারণ, তা আমি কি একটু পারবো না? তাহলে এইভাবে আমি আন্দোলন সংগ্রামে প্রতিষ্ঠাতে রয়েছি। এবং বেগম খালেদা জিয়া যখন অন্তরীণ ছিলেন, প্রথম বারবার টিভি স্ক্রলিং দেখাচ্ছিল, এখন পর্যন্ত কেউ বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে যান নাই। আমি সকালে উঠেই আমি চলে গিয়েছি কয়েকজন, ওইখানে গিয়ে দেখি যুবলীগ, ছাত্রলীগ, র্যাব, পুলিশ ঘেরাও গুলশান অফিস। তখন আমি সেখানে
আমি এবং আরো কিছু আমাদের নেতাকর্মী তাদেরকে নিয়ে যখন আমি গেলাম, তখন র্যাব একজন কর্নেল আমাকে আটকে দিলেন, আমাকে ঢুকতে দিলেন না। বলেন যে কেন আপনি এসেছেন, আমাকে তখন নিয়ে যাবে এই অবস্থা। তো আমি বলছি যে আমার যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এছাড়া আরো কয়েকজন নেত্রী আছে, আমার মহিলা দলের সভানেত্রী, সেক্রেটারি, তারাও আছে, তারা খুবই অসুস্থ আমি জানতে পেরেছি, তাদেরকে আমি ওষুধ দিতে এসেছি। তখন বললেন যে না, আপনি তো যেতে পারবেন না, আপনার ওষুধ আমার কাছে দেন। তখন জোর করি উনি, আমি দিতে চাই না, আমি বলছি যে আপনি হয়তো দিবেন না। পরে আমি ওষুধগুলি আমি দিলাম, ওষুধ দিয়ে এসে আবার আমাকে কর্নেল জানালো যে আপনার ওষুধ ঠিক মতো পৌঁছেছে, আপনি খবর নিয়ে দেখতে পারেন। তারপর ওইখানে আমি যাতে না যেতে পারি তার জন্য পুলিশ আমাকে এত মারপিট করেছে। ওইখানে কেন গেলাম, আপনি পত্রপত্রিকায় দেখেছেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, বারবার বলছি আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমার নেত্রী এখানে আটক আছে, আমি ওনার খোঁজখবর নিতে আসছি, এবং আরো আটক আছে, উনি শুধু একা না, আমি খোঁজখবর নিতে আসছি। কিন্তু আমাকে সেটা খোঁজখবর তো নিতে দেয়নি, লাঞ্ছনা করেছে। তাদের যে একটা ছিল, দম্ভ ছিল, বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তার মতো এত বড় এক নেত্রীকে আমরা বন্দি করে ফেলছি, তুমি তো একটা কি মশা মাছিও না। তা আমাকে যদ্দূর পারে তারা খুব নির্যাতন করেছে, করে আমাকে গুলশান থানায় আটক করেছে। তারপর 31 জানুয়ারি 2015 সেদিন আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গুলশান কার্যালয়, সেখানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। আমি অনেককে ফোন দিলাম, অনেকেই আসে নাই, বললো যে আমার এই অসুবিধা, কেউ বলে আমার কোর্ট ভিজা, কেউ বলে আমার বাচ্চা অসুস্থ, এরকম বলে পাইনি। পরে কয়েকজনকে নিয়ে আমি মোমবাতি নিয়ে এবং হারিকেন নিয়ে, এটা একটা প্রতীকী, আমরা গেলাম আর খাবার নিলাম ম্যাডামের জন্য, প্লাস ওইখানে যারা আছে তারা খাবারও পাচ্ছিল না, অনেক খাবার, কিছু খাবার নিয়ে আমি গেলাম। আমি ভিতরে ঢুকতে পেরেছি, ম্যাডামের কাছে পৌঁছাতে পেরেছি, খাবার দিতে পেরেছি, হারিকেন দিতে পেরেছি, মোমবাতি দিতে পেরেছি। যখন ফেরত আসবো, আমি গেটের বাইরে মনে হয় 5 গজ আসতে পেরেছিলাম, অ্যারেস্ট করে ফেলেছে আমাদেরকে, আমি সহ আর কয়েকজনকে অ্যারেস্ট করে আবার গুলশান থানায় নিয়ে গেছে। আমি যদি না যেতাম তাহলে তো আমাকে অ্যারেস্ট করতো না, আমি কেন গেলাম এটাই হলো কথা। ওই তৎকালীন যারা সরকার ছিল, হ্যাঁ এত বড় সাহস কেন মেয়ে, আমরা বেগম খালেদা জিয়াকে আটকে দিয়েছি, তার খোঁজখবর নিতে আসে, সে কেমন বড়, এত সাহস কেন। আরো অনেকবার গ্রেপ্তার হয়েছে। মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, ওই মার্চ ফর ডেমোক্রেসিতে আমাদেরকে বলা হয়েছিল প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমরা সেখানে গেলাম। যাওয়ার পর আমার সাথে আরো কর্মী বাহিনী ছিল, নেত্রকোনা থেকে লোকজন ছিল আরো, আমাদেরকে সেখানেও গ্রেফতার করেছে। সারাদিন ব্যাপী সেই আমাদের গ্রেফতার, লাঞ্ছনা, আমাদেরকে 2 দিন আটক রেখেছে শাহবাগ থানায়। আপনি কষ্টকর মুহূর্ত পালন করেছেন, অনেক কষ্ট করেছি আমরা, কি মশা, নোংরা, এক গ্লাস পানি খাওয়া যায় না, ওয়াশরুমে যাওয়া যায় না, ওয়াশরুমের খুব মারাত্মক খারাপ অবস্থা। আর গুলশান থানায় যখন আটক ছিলাম, একটা ঘরের ভিতরে, ওইটার ভিতরেই আপনার হাজতিরা, ওই যে এতটুক ওয়াল, ওইখানেই তারা ওই যে ন্যাচারাল করের জন্য যাচ্ছে। আপনি বলেন দুর্গন্ধে, আপনি মনে করেন যে এখানে কিছুক্ষণ টিকে থাকা, একদম সে গ্যাস ফর্ম করিয়ে মারা যাবে অবস্থা। আমি নাকের মধ্যে একদম বন্ধ করে দিয়েও টিকতে পারছিলাম না, এই ধরনের মারাত্মক অবস্থা এটার ভিতরে। তারপরে ম্যাডামকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়, জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছিলাম আমরা, আমাদের সঙ্গে ব্যারিস্টার মধু স্যার ছিলেন, আর অনেকে ছিলেন। তো আমরা জাহাঙ্গীর গেট দিয়ে একটু ভিতরে ঢুকে গিয়েছিলাম, ম্যাডামকে তখন ক্যান্টনমেন্ট থেকে বের করে দিচ্ছি। তারপরে যে আপনার যে আর্মির বুট দিয়ে আমার এই পিছনে এমন এক লাথি দিয়েছে, এখনো আমার পিঠে প্রচুর, মানে কোমরে প্রচুর ব্যথা। ওইটা আমাদের সময় পত্রিকার মধ্যেও আসছে, আমার পিছনে যে লাথি দিচ্ছে, আর একজন বিশাল লাঠি দিয়ে এরকম আমাকে, পত্রিকায় এগুলি এসেছে, এগুলি সব ডকুমেন্টস আছে। তারপর ম্যাডাম তখনও বাড়িতে বের হয়ে আসলেন। এরপর তো ঈদের ছুটির পর হরতাল ডাকলো, সেই হরতালে পল্টনে, সেখানেও আমার উপরে পুলিশ, আপনার এখানে বাড়ি পড়েছে চোখে, এখানেও বাড়ি পড়েছে, নাক মুখ ফুলে এরকম বড় হয়ে গিয়েছিল আমার। এগুলি প্রেসক্রিপশন আছে। আমি গিয়েছি যখন চোখ বন্ধ, আমার ম্যাডামের কাছে গেছি, কোনো রকমের চোখ এভাবে টান দিয়েও খোলা যায় না, চোখ ফুলে একদম দুটো বন্ধ হয়ে গেছিল। এই অবস্থায় ম্যাডাম আমাকে মাথায় হাত দিয়ে, পিঠে হাত দিয়ে উনি অনেক আদর করেছেন। আমার শেষ প্রশ্ন, আপনি যদি আগামী দিনের বাংলাদেশ গড়ার নীতি নির্ধারক হতেন, নারী শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে কোন 3টি বড় সিদ্ধান্ত নিতেন? যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় আমি মনে করি অবশ্যই নারীকে শিক্ষিত করতে হবে। একটা শিক্ষিত সমাজ গঠনের জন্য নারী যাতে আরো বেশি শিক্ষিত, তাদের পার্সেন্টেজ যাতে আরো বেড়ে যায়, এক। দ্বিতীয়ত তার কর্মসংস্থানের ব্যবস্থা,
এই কর্মসংস্থানের ব্যবস্থাটার জন্য আমি পদক্ষেপ নিব। আর যেটা করব, অবশ্যই নারীর নিরাপত্তার জন্য, চতুর্দিকে যেন নারীর নিরাপত্তা সে যেন বিঘ্নিত না হয়, সেদিকে আমি পদক্ষেপ নিব। আর আমি নারী, এবং শুধু নারীদের প্রতি না, পুরুষরা যেন নারী বিদ্বেষী না থাকে, পুরুষতান্ত্রিক মন মানসিকতা থেকে বের হয়ে আসে, এবং সমাজের যে অর্ধেক জনগোষ্ঠী, অর্ধেক জনগণ, তাদেরকে যাতে অ্যাডভান্স করার জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের মন মানসিকতার জন্য পরিবর্তন হয়, এক মানবিক হয়, এবং এমন হয় যেন যে না, নারী এবং পুরুষ দুজনেই তো মানুষ, একই বৃন্তে দুটি ফুল, এই দুটি ফুল সমানভাবে প্রস্ফুটিত হোক। একটি প্রস্ফুটিত থাকবে আর একটি একদম কুড়িতেই ঝরে পড়ে যাবে, সেটা তো ঠিক নয়। আমি চাইবো দুইটা ফুলই প্রস্ফুটিত হোক। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আমি আজকে এখানে এসে অনেক ভালো লেগেছে, এই জন্য তোমাকে দেখে। আমার নেত্রকোনাতে এত সুন্দর করে একটা মেয়ে উপস্থাপন করতে পারে এবং করে যাচ্ছে, এবং এখানে নেত্রকোনার আলো যিনি পরিচালনা করছেন, তার আরও অভিজ্ঞতা আছে, তার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল, বিভিন্ন টিভি চ্যানেল থেকে সে আমার অনেক সাক্ষাৎকারও নিয়েছে, তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান। এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, ডক্টর আরিফা জেসমিন নাহিন। পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন। ধন্যবাদ।